মেট্রোসেম সিমেন্ট নিবেদিত ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন সংবাদ সম্প্রসারণে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সোনিয়া হক। দিনের বাছাই করা সংবাদ এবং এর পর্যালোচনা নিয়ে সংবাদ সম্প্রসারণে আজ আমার সাথে অতিথি হয়ে এসেছেন এপির ব্যুরো প্রধান জুলহাস আলম এবং আছেন সিনিয়র সাংবাদিক আবু সাইদ খান। স্বাগত আপনাদের দুজনকে সংবাদ সম্প্রসারণে। দর্শক, এই পর্যায়ে আমরা জেনে নেব আজকের মার্কেন্টাইল ব্যাংক আজকের সংবাদ শিরোনাম। রাত থেকেই সারা দেশে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। শীতের মধ্যে এই বৃষ্টি রাজধানীতে ধুলো একটু কমালেও যোগ হয়েছে বাড়তি ভোগান্তি। আবহাওয়া অধিদপ্তর বলছে রোববার থেকে কমে যাবে বৃষ্টিপাত, তবে এরপর একটি তীব্র শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার পূর্বাভাসও রয়েছে। রাত থেকেই বৃষ্টির শুরু দেশের বিভিন্ন এলাকায়। সেই বৃষ্টি গড়িয়েছে সকাল থেকে দুপুর পর্যন্ত। শীতের মধ্যে বৃষ্টি হওয়ায় বেড়েছে ভোগান্তি। হালকা বৃষ্টি হলেও এতেই পানি জমেছে রাজধানীর অনেক সড়কে। আবহাওয়া অধিদপ্তর বলছে সারা দেশেই একসাথে বৃষ্টি হয়েছে। সারা দেশে আজকে বৃষ্টি হচ্ছে এবং এই বৃষ্টি আগামীকাল পর্যন্ত হবে। 5 তারিখ থেকে বৃষ্টি কমে যাবে। সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে কুমারখালীতে, গত 24 ঘন্টায় 20 মিলিমিটার বৃষ্টি হয়েছে। আর সকাল 6টা থেকে সকাল 9টা পর্যন্ত ঢাকায় 8 মিলিমিটার বৃষ্টি হয়েছে। সামনে যে শৈত্যপ্রবাহ আসছে তাতে তাপমাত্রা 6 ডিগ্রির নিচে নামতে পারে বলছে আবহাওয়া অধিদপ্তর। আবার একটা শৈত্যপ্রবাহ শুরু হবে, সেটা মাঝারি থেকে তীব্র আকার ধারণ করার সম্ভাবনা আছে। সেক্ষেত্রে তাপমাত্রা 6 ডিগ্রির নিচে আসবে কোথায় কোথায়ও, আর কোথায় কোথায় 6 ডিগ্রির উপরে থাকবে। এদিকে রাত থেকেই বৃষ্টিতে রাজশাহীতে ভোগান্তিতে পড়েছে অনেকে। বৃষ্টিতে জয়পুরহাটে বিপর্যস্ত জনজীবন। মনিরুল সোহাগ, ডিবিসি নিউজ, ঢাকা। অনেক চড়াই উতরাই আর অত্যাচার নির্যাতন পার করে আওয়ামী লীগ বর্তমানে সবচেয়ে শক্তিশালী সংগঠনে পরিণত হয়েছে বলে জানিয়েছেন দলীয় প্রধান শেখ হাসিনা। বঙ্গবন্ধু এভিনিউয়ে কেন্দ্রীয় কার্যালয়ে দলের কার্যনির্বাহী সংসদ ও উপদেষ্টা পরিষদের প্রথম যৌথ সভায় কথা বলেছেন তিনি। এ সময় দেশের উন্নয়ন অব্যাহত রাখতে দলকে সুসংগঠিত করার উপর জোর দিয়েছেন আওয়ামী লীগ প্রধান। আওয়ামী লীগের 21তম জাতীয় সম্মেলনের পর কার্যনির্বাহী সংসদ ও উপদেষ্টা পরিষদের প্রথম যৌথ সভা। শুক্রবার সকালে দলের সভাপতি শেখ হাসিনা সভাপতিত্বে বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এই সভার প্রথম পর্ব হয়। আজকে সারা বিশ্বব্যাপী সেটা সমাদৃত এবং স্বীকৃত। সূচনা বক্তব্যে শেখ হাসিনা সভাটি সাবেক সাধারণ সম্পাদক প্রয়াত সৈয়দ আশরাফুল ইসলামকে উৎসর্গ করেন। আওয়ামী লীগের পক্ষ থেকে তার কবরস্থানে ইতিমধ্যে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে। আজকে সভাটা আমি তাকে উৎসর্গ করছি। এ সময় তিনি বলেন, মানুষের আস্থাই টানা তৃতীয়বারের মতো ক্ষমতায় আওয়ামী লীগ। এই অত্যাচার নির্যাতনের মধ্য দিয়েও কিন্তু আওয়ামী লীগকে ধ্বংস করতে পারেনি। উদ্দেশ্যই ছিল আওয়ামী লীগকে শেষ করে দেওয়া। এই তৃণমূল পর্যায় থেকে নিয়ে নেতা কর্মীদের অনেক ত্যাগের বিনিময়েও কিন্তু এই সংগঠনটাকে তারা ধরে রেখেছে এবং এটা করতে যে বহু পরিবার একেবারে নিঃস্ব হয়ে গেছে। কত যে নির্যাতনের ইতিহাস সেটা হয়তো হিসেব করে বলা যাবে না। এবং আজকে মানুষ সেটা জানে যে একমাত্র আওয়ামী লীগ থাকলে দেশের উন্নয়ন হয়, সেটা আমরা প্রমাণ করতে পেরেছি। উন্নয়ন অব্যাহত রাখতে দলকে সুসংগঠিত রাখার উপর জোর দেন আওয়ামী লীগ প্রধান। আমি বলবো যে আওয়ামী লীগের তৃণমূল পর্যায়ে নেতাকর্মীরা সবসময় সঠিক সিদ্ধান্ত নেয় এবং দলকে তারা নিজেদের জীবন বন্ধ করে এই সংগঠনকে ধরে রেখেছে। আজকে বাংলাদেশে আওয়ামী লীগ একটা শক্তিশালী সংগঠন এবং আমরা এদেশের রাজনীতিটা যদি কেউ শিখিয়ে থাকে সেটা বাংলাদেশ আওয়ামী লীগই সেই 49 সালে আওয়ামী লীগ প্রতিষ্ঠা লগ্ন থেকেই কিন্তু সেটা করে যাচ্ছে। তো এই ঐতিহ্যটা আমাদের ধরে রাখতে হবে। পরে সভায় সৈয়দ আশরাফের প্রথম মৃত্যুবার্ষিকীতে শোক প্রস্তাব তুলে ধরা হয়। বিজয়ন কুমার দাস, ডিবিসি নিউজ, ঢাকা। দলের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের প্রথম মৃত্যুবার্ষিকীতে তাঁর কবরে শ্রদ্ধা জানিয়েছে আওয়ামী লীগ। সকালে বৃষ্টি উপেক্ষা করে বনানী কবরস্থানে সৈয়দ আশরাফের কবরে শ্রদ্ধা জানান দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এ সময় সৈয়দ আশরাফের বিদেহী আত্মার শান্তি কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। পরে ওবায়দুল কাদের বলেন, 75 পরবর্তী সময়ে আওয়ামী লীগের দুঃসময়ে দলের প্রতি সৈয়দ আশরাফের ত্যাগ স্মরণীয় হয়ে থাকবে। তাঁর বিনয় ও সততা পরবর্তী প্রজন্মের কাছে অনুকরণীয় হয়ে থাকবে বলে মন্তব্য করেন ওবায়দুল কাদের। তার প্রতি আমাদের শ্রদ্ধা জ্ঞাপন
নির্বাচনই সার্থক হবে যদি আমরা সকলে তার মতো সৎ, তার মতো বিনয়ী, তার মতো ভদ্র আচরণে বিনয়ী আমরা যদি হতে পারি, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম এই বিনয়, ভদ্রতা, সততা থেকে শিক্ষা নিতে পারবে। আমার ভাই যে সৎ এবং আদর্শের রাজনীতি করেছেন, সেই সৎ এবং আদর্শের রাজনীতিটা যেন আমরা আমাদের পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছে দিতে পারি, এটাই আজকের দিনে আমার কামনা থাকবে সবার কাছে। নির্বাচনী মাঠ থেকে সরে যেতে নেতাকর্মীদের ভয়ভীতি দেখানোর অভিযোগ করেছেন বিএনপি মনোনীত দক্ষিণের মেয়র প্রার্থী ইশরাক হোসেন। ঢাকা দক্ষিণ সিটি রিটার্নিং কর্মকর্তার কাছে তিনি অভিযোগ দেওয়ার পর বিষয়টি খতিয়ে দেখবে বলে আশ্বাস দিয়েছে নির্বাচন কমিশন। দুপুরে গোপীবাগে নিজ কার্যালয়ে দক্ষিণ সিটির রিটার্নিং কর্মকর্তা আব্দুল বাতেন সাংবাদিকদের একথা জানান। তবে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তারি পরোয়ানা ছাড়া কাউকে গ্রেপ্তার করা যাবে না বলেও জানান তিনি। নির্বাচনী কার্যক্রমকে কেউ বাধাগ্রস্ত করতে চাইলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথাও বলেন তিনি। অযথা কেউ যেন হয়রানির শিকার না হয় সেজন্য আইনশৃঙ্খলা বাহিনীকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে। আমাদের একজন কাউন্সিলর প্রার্থী তাইজুদ্দিন আহমেদ তাইজুকে কোনো গ্রেফতারি পরোয়ানা না দেখিয়েই তাকে একটি রাজনৈতিক হয়রানিমূলক মামলায় গ্রেফতার করে নিয়ে যাওয়া হয়। আমরা মনে করছি এটা পরিকল্পিতভাবে দূরভিসন্ধিমূলক একটি প্যানিক সৃষ্টি করার জন্য, একটি ভয়ভীতির পরিবেশ সৃষ্টি করার জন্য এবং আমাদেরকে মাঠ থেকে সরে যাওয়ার একটি চাপ প্রয়োগ করার জন্য এটি করা হয়েছে। ওনার কিন্তু সুনির্দিষ্ট কোনো লিখিত অভিযোগ দাখিল করেননি। লিখিত অভিযোগ পেলে আমরা অবশ্যই এটা খতিয়ে দেখব। নির্বাচনী প্রচারণায় বাধাগ্রস্ত করা হয় তাহলে সেটা তো অনাকাঙ্ক্ষিত এবং এটা করতে দেওয়া হবে না। এই ছিল মূলত আজকের দিনের প্রধান খবরগুলো। আমাদের সাথে জুলহাস আলম আছেন আবু সাইদ খান। আমরা আলোচনায় যেতে চাই। শুরুতেই যে বিষয়টি নিয়ে কথা বলতে চাই সেটি আমরা সবশেষ যে খবরটি দেখছিলাম ঢাকা সিটি নির্বাচন নিয়ে। এখন থেকে আসলে নির্বাচনী যে প্রচারণাতে আমাদের যারা প্রার্থী রয়েছেন, মেয়র প্রার্থী রয়েছেন, তারা যে উঠে পড়ে লেগেছেন সেটি দেখা যাচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি যে নির্বাচনী মাঠ থেকে সরে যেতে এবং বিএনপি নেতাকর্মীদেরকে ভয়ভীতি দেখানোর একটা অভিযোগ করলেন একটু আগে আমাদের দক্ষিণের মেয়র প্রার্থী ইশরাক হোসেন। এবং এ বিষয়ে যেটি বলা হয়েছে, রিটার্নিং কর্মকর্তার পক্ষ থেকে বলা হচ্ছে যে সুনির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতে এটিকে আসলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এবং গ্রেপ্তারি পরোয়ানা ছাড়া কাউকে গ্রেপ্তার করা যাবে না, অর্থাৎ লিখিত একটি অভিযোগের কথা তিনি বলেছেন। যে বিষয়টি আসলে আপনাদের কাছে জানতে চাই যে ঢাকা উত্তর এবং দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনের যে বিষয়টি আছে এবং এর পরিবেশ সুষ্ঠু হবে কিনা এটি নিয়ে বিরোধীদের মধ্যে যে ধরনের এক ধরনের কথাবার্তা চলছে, আলোচনা সমালোচনা চলছে। আমরাও সাধারণ নাগরিক যারা রয়েছি তারাও কিন্তু অনেক মানে উদ্বিগ্নতার সাথে আমরা অপেক্ষা করছি যে আসলে কি হতে চলেছে এই সিটি কর্পোরেশন নির্বাচনগুলোতে। নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হচ্ছে যে তারা সব ধরনের সুষ্ঠু নির্বাচনের জন্য পদক্ষেপ নিতে প্রস্তুত আছেন। নির্বাচন কমিশন প্রস্তুত আছে। জুলহাস আলম, আপনাকে দিয়ে আলোচনা শুরু করতে চাই। আপনার কি মনে হয় কিনা যে নির্বাচন কমিশনের পক্ষ থেকে যে দাবি করা হচ্ছে এটি আসলে কতটুকু বাস্তবসম্মত বলে মনে হচ্ছে আপনার কাছে? নির্বাচন কমিশন প্রস্তুত? ধন্যবাদ। প্রথমত হচ্ছে যে এই নির্বাচনটি একটি ভালো নির্বাচনের সম্ভাবনা ক্ষেত্র তৈরি করতে পারে। কারণ হচ্ছে যে আমরা প্রার্থীদের দিকে যদি তাকাই, আওয়ামী লীগ সরকারি দল হিসেবে তাদের যে প্রার্থী, একইভাবে বিএনপির প্রার্থী, তারা হয়তোবা কেউ অভিজ্ঞতার দিক থেকে একটু কম, বয়সের দিক থেকে কম, কিন্তু তারাও একটা খুব সুচিন্তিতভাবে প্রার্থী নির্বাচন করেছে। কারণ উত্তরের দিকে যদি তাকাই এবং দক্ষিণের দিকে যদি তাকাই, সেখানে আমরা দেখেছি যে সরকারি দল যে ধরনের প্রার্থী দিয়েছেন, বিশেষ করে ওই পাশে তাপস, তিনি অত্যন্ত চৌকস, অভিজ্ঞ, তিনি এমপি ছিলেন, নিজে লয়ার এবং সফল লয়ার, এবং তার একটা পারিবারিক ব্যাকগ্রাউন্ড আছে। তো সেই জায়গা থেকে তার অভিজ্ঞতার কোনো শেষ নেই। তো সেই প্রার্থী হিসেবে তিনি কিন্তু অত্যন্ত শক্তিশালী প্রার্থী। পাশাপাশি ইশরাক হোসেন সাদেক হোসেন খোকা সাহেবের সন্তান, তার বয়স কম, বিদেশে পড়াশোনা করেছেন, তার বাংলাদেশ সম্পর্কে স্পষ্ট ধারণা আছে এবং তাদের যে পুরনো ঢাকার যে বেজ, যে ভিত্তিটা আছে সেটাও দুর্বল নয়। কারণ সাদেক হোসেন খোকা সাহেবের যে ব্যক্তি ইমেজ ছিল, সেই জায়গা থেকে আমি মনে করি যে সেই প্রার্থী হিসেবেও তিনি একটা শক্ত অবস্থান তার আছে। তো এই জায়গা থেকে একইভাবে এইদিকেও আমরা যদিও জানি যে আতিকুল ইসলাম সাহেব তিনি একটা চলতি দায়িত্বে ছিলেন, তো পাশাপাশি তাবিত আওয়াল, তারও একটা অবস্থান আছে। তো আমি মনে করি যে এটি যে সম্ভাবনাটা তৈরি করেছে সেটিকে যদি সামনে নিয়ে যেতে চায়
সরকার এবং ইলেকশন কমিশন, তাহলে যে ধরনের পদক্ষেপ নেওয়া দরকার সেই প্রত্যেকটা পদক্ষেপ ভালো মন্দ সেটা আসলে সময়ই বলবে। তবে বিরোধী দলের পক্ষ থেকে যে ধরনের অভিযোগ আনা হচ্ছে সেই অভিযোগগুলো নতুন নয়। আমরা গত নির্বাচনের আগেও দেখেছি, বিভিন্ন স্থানীয় সরকার নির্বাচনের সময় দেখেছি এই অভিযোগগুলো, এবং সেই সব অভিযোগ যে একেবারে অমূলক সেটিও নয়। কিন্তু একইভাবে আমি মনে করি যে আজকে মওদুদ সাহেব একটি কথা বলেছেন যে রাজনৈতিক সরকারের অধীনে নির্বাচন সুষ্ঠু হতে পারে না। আমি একজন সচেতন নাগরিক হিসেবে আমি এটা একটু তীব্র প্রতিবাদ করি। তাহলে রাজনীতিবিদ হিসেবে রাজনৈতিক সরকারের অধীনে যদি নির্বাচন সুষ্ঠু হতে না পারে, এই দায়টাও কিন্তু বিএনপির নেতৃবৃন্দকে নিতে হবে। কারণ রাজনীতিবিদ হিসেবে তারা যখন এই ধরনের কথা বলেন তখন কিন্তু তাদের লজ্জিত হওয়া উচিত। কারণ হচ্ছে যে বাংলাদেশে একটি রাষ্ট্র রাজনীতির বাইরে চলতে পারে না। আধুনিক রাষ্ট্র ব্যবস্থায় রাজনীতিকেই সব কিছু কন্ট্রোল করতে হবে, রাজনীতিকে গভর্ন করতে হবে, রাজনীতির মাধ্যমে ক্ষমতায় যেতে হবে, রাজনীতির মাধ্যমে দেশ পরিচালনা করতে হবে। তাহলে রাজনৈতিক দল একটি সুষ্ঠু নির্বাচন করতে পারবে না, এই ধরনের বক্তব্য যখন তারা দেন সেটিকে আমি অনেকটা ঢালাওভাবে আমি মনে করি। তারা বিরোধী দলের জায়গা থেকে তাহলে কেন চ্যালেঞ্জ তৈরি করতে পারছেন? তাদের কি তাহলে গণভিত্তি নেই? তাহলে কি তাদের অবস্থান, তাদের কথাকে মানুষ শুনছে না? যদি না শুনে থাকে সেটা তাদের দুর্বলতা, সেটি অন্য অপর পক্ষের উপর চাপিয়ে দেওয়াটা এটা সঠিক নয়। আর দ্বিতীয়ত যেটা হলো, যে অভিযোগটি ইশরাক হোসেন করেছেন সেটি ইসি বলেছে যে আমরা খতিয়ে দেখব। তো ইসির সেই ক্রেডিবিলিটির জায়গায় যে পুরোপুরি আছে আমি সেটা মনে করি না। খুবই অনেস্টলি বলছি, ইলেকশন কমিশনের সেই নৈতিক ভিত্তি বা সেই অবস্থান সেটি তারা পূর্ব নির্বাচনগুলোতে ওই অর্থে প্রমাণ করতে পারেনি। তাদের ব্যর্থতার অথবা তাদের ব্যর্থতার অনেক প্রমাণ রয়েছে। তো সেই জায়গা থেকে তাদের এক্ষেত্রে একটু থামিয়ে দিতে চাই জুলহাস সালাম। এই যে আপনি বললেন যে ইসির ব্যর্থতার অনেক প্রমাণ রয়েছে, বা ইসি আসলে সেই যোগ্যতার প্রমাণ দিতে পারেনি, বা তারা সেইভাবে বিরোধী পক্ষের যে সমালোচনার যে জায়গাগুলো রয়েছে সেখান থেকে উতরে আসতে পারেনি নির্বাচন কমিশন। তাহলে সেক্ষেত্রে তো এত বড় একটা ইলেকশন হয়ে গেছে, সেটিকে প্রশ্ন না, আমি এক পেশে করছি না। আমার পয়েন্টটি হচ্ছে যে দেখেন, জনগণের পয়েন্ট অফ ভিউ থেকে দেখতে হবে। নির্বাচন একটু হয়েছে, সরকার ক্ষমতায় এসছে, দেশ চলছে, জাতীয় এবং আন্তর্জাতিক সম্প্রদায় সেটাকে মেনে নিয়েছে বা এবং চলছে, কোনো সমস্যা নেই সেটা। কিন্তু আমার পয়েন্ট হলো যে নির্বাচন কমিশনকে যেভাবে মানুষ দেখতে চায় সেই আশার জায়গাটি, সেই আস্থার জায়গাটা আসলে নির্বাচন কমিশন ওই অর্থে তৈরি করতে পারেনি। সরকারি দল তার ভাষায় কথা বলে, বিরোধী দল তার ভাষায় কথা বলে, কিন্তু তৃতীয় জায়গা থেকে যদি দেখি তাহলে এই নির্বাচন কমিশন সত্যিকার অর্থে সেই অবস্থানটি তৈরি করতে পারেনি। তো আমি মনে করব, আশা করি যে এইটি একটি স্থানীয় সরকার নির্বাচন, এবং এই সরকারের নির্বাচনে আমি বিশ্বাস করি যে ইলেকশন কমিশন তার একটি অত্যন্ত সুদৃঢ় অবস্থান থেকে নির্বাচনটি স্বচ্ছতার সঙ্গে সুষ্ঠুভাবে পরিচালনা করে, যাতে জনগণ যেন নির্বাচনের বাইরে বা নির্বাচনের প্রক্রিয়ার প্রতি এক ধরনের তাদের কনফিউশন আছে, আমি আস্থাহীনতা বলবো না, একদম কনফিউশন আছে, সেই কনফিউশনটা যেন আরও দূরীভূত হয়। কারণ এই রাষ্ট্রটা বাংলাদেশ অনেক সংগ্রামের ফলে আমরা এটাকে পেয়েছি, দীর্ঘ পথ পরিক্রমা, আমরা আজকে এখানে এসেছি, দেশে উন্নয়ন হচ্ছে, সবই ঠিক আছে। কিন্তু আমি মনে করি যে নির্বাচনের প্রক্রিয়াকে যদি আরো স্বচ্ছ থেকে স্বচ্ছতর করা না যায়, প্রক্রিয়া নিয়ে কথা বলবো, তাহলে আমি মনে করি যে রাষ্ট্র হিসেবে আমরা প্রক্রিয়ার মধ্যে ভবিষ্যতে অবশ্যই ইলেকট্রনিক ভোটিং মেশিন বা ইভিএম নিয়ে যে এখন পর্যন্ত বিতর্ক রয়ে গেছে আবু সাইদ খান, এবং এই বিতর্ক যতটা না দূর হচ্ছে তার থেকে বেশি নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হচ্ছে যে না, তারা ইভিএমেও নির্বাচন করতেও প্রস্তুত রয়েছে। আসলে এই যে ইভিএম নিয়ে বিতর্কটা রয়েছে, বা আমাদের যে আশঙ্কার জায়গা রয়েছে, বা বিরোধী পক্ষের যে মতদ্বৈন্যতার মানে দ্বিমত রয়েছে, সেক্ষেত্রে আসলে নির্বাচন কমিশন সক্ষম হবে কিনা এই বিভিন্ন মত দূর করতে? আচ্ছা, আমি জুলহাস সাহেবের কথার সূত্র ধরেই বলি যে একটা ভালো নির্বাচনের জন্য নির্বাচন কমিশনের দৃঢ়তা, নিরপেক্ষতা দরকার, এবং সেই সঙ্গে সরকারেরও সহযোগিতা দরকার। আমাদের এখানে ভালো নির্বাচনের দৃষ্টান্ত আছে, খারাপ নির্বাচনেরও দৃষ্টান্ত আছে। তো সরকার চাইলে ভালো নির্বাচন হয়, যেমন আমরা এর আগে সিলেটে কিংবা সিলেট সিটি কর্পোরেশন, রংপুর বাই ইলেকশনে আমরা দেখেছি যে ভালো নির্বাচন হয়েছে। অতএব সরকারের চাওয়াটা একটা গুরুত্বপূর্ণ। এখন সরকার কি চাইছে? এখানে ওবায়দুল কাদের সাহেব একটা কথা বলেছেন, কথাটা আমার ভালো লেগেছে, যে এই নির্বাচনে হারলে আকাশ ভেঙে পড়বে না। সরকারে যদি এই মনোভাব থাকে তাহলে একটা ভালো নির্বাচন হতে পারে, যদি এই মনোভাবের প্রকাশ এটা ঘটায়। আর একটা হচ্ছে যে নির্বাচন কমিশনকে একটু দৃঢ় অবস্থান দরকার। যেমন আমি নির্বাচনে এই ক্ষেত্রে যেটা আমি শুনলাম
যে লিখিত সুনির্দিষ্ট লিখিত অভিযোগ দিতে হবে, এটা কোনো বক্তব্য না। গত নির্বাচনের আগেও কিন্তু আমরা এরকম হ্যাঁ, এই শুনেছিলাম। কথাটা কোনো বিষয় না। পত্রিকাতে দেখলে এবং কোনো খবর পেলেই তার ভিত্তিতেই নির্বাচন কমিশনকে সক্রিয় হতে হবে। এই ব্যাপারে লিখিত আসলো কিনা, সুনির্দিষ্ট কিনা, এগুলো কোনো ধর্তব্য বিষয় না, এগুলো এড়িয়ে যাওয়ার ব্যাপার। এই ক্ষেত্রে নির্বাচন কমিশন ব্যাপারটা হতে হবে। আর একটা ইভিএম নিঃসন্দেহে একটা প্রযুক্তিগত, এটা একটা ডেভেলপমেন্ট। তো কিন্তু প্রশ্ন হচ্ছে যে সব ডেভেলপমেন্ট কিংবা প্রযুক্তির সব কিছুই তো মানুষ গ্রহণ করার আগে মানুষকে গ্রহণ করতে হবে। সেই ক্ষেত্রে স্টেক হোল্ডাররা, অংশীজনরা এটা গ্রহণ করছে কিনা সেটা গুরুত্বপূর্ণ, এবং সেটা ঐক্যমতের ভিত্তিতেই অগ্রসর হওয়া উচিত। কোনো কিছু চাপিয়ে দেওয়া এটা ঠিক না। তাহলে হচ্ছে যে আমরা প্রযুক্তির সমস্ত উৎকর্ষিত জায়গায় চলে যাব, কিন্তু জনগণ পিছিয়ে থাকবে। কিংবা এখানে কনফিডেন্সের প্রশ্নটা, আস্থার ব্যাপারটা হচ্ছে গুরুত্বপূর্ণ, অর্থাৎ জনগণ এখানে আস্থাশীল কিনা। অতএব জনমতকে উপেক্ষা করে, বিশেষ করে যারা অংশীজন, তাদের মতামতটা এই ক্ষেত্রে গুরুত্বপূর্ণ, এবং নির্বাচন কমিশনকে এইটা ভাবতে হবে আর এবং আলাপ আলোচনার মধ্যে দিয়ে অগ্রসর হতে হবে। নির্বাচন কমিশন যদি মনে করে যে নির্বাচনের আয়োজন করা এই টেকনিক্যাল কাজটা তাদের কাজ, তা না। তাদেরকে একটা ভালো নির্বাচনের উপহার দেয়া, একটা ভালো নির্বাচন অনুষ্ঠিত করার জন্য যা যা করা দরকার সেইটা তাকে করতে হবে। এবং এই ক্ষেত্রে মানে রাজনৈতিক দলগুলো যারা নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের সঙ্গে যোগাযোগ রক্ষা করতে হবে এবং এই মতটা প্রতিষ্ঠা করা দরকার। কোনো কিছুই আগে থেকে চাপিয়ে দেওয়া নির্বাচন কমিশন কথায় কথায় একটি কথা বলে যে ত্রুটিমুক্ত নির্বাচন করতে ইভিএম ব্যবহার করছে, এর ফলে কারচুপি এবং অনিয়ম দূর হবে। এই কথাটি প্রায়ই তারা বলে, নির্বাচন কমিশনের পক্ষ থেকে প্রায়ই বলা হয়। কিন্তু এই অনিয়ম এবং কারচুপি দূর করার জন্য ইভিএম নিয়ে যে সংশয়টা রয়েছে, সেই সংশয় কি তারা দূর করতে পেরেছে? ব্যাপারটা হচ্ছে যে এটা তো একটা মেশিন, কিন্তু মেশিনের বিহাইন্ড দ্য পারসন, মানে মেশিনের সাথে যে লোকটা আছে তারা কতটুকু সৎ এবং তারা কতটুকু আন্তরিক, সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ। অতএব মেশিন কি প্রডিউস করবে সেটা নির্ভর করছে হচ্ছে মেশিনটা পরিচালনা করছেন যারা, তাদের প্রতি আস্থার ব্যাপারটা। অতএব তাদেরকে আগে জনমনে আস্থাশীল হতে হবে। এই আস্থাটা অর্থাৎ ইসিকে জনগণের কাছে এবং নির্বাচনের অংশগ্রহণদের কাছে আস্থাশীল হতে হবে, এটা হচ্ছে গুরুত্বপূর্ণ। মেশিন নিয়ে বিতর্ক করে কোনো লাভ নেই। এই আস্থার কথাটা বলছেন আবু সাইদ খান আপনি, এটি তো আসলে দেখা যাবে নির্বাচনের প্রথম দিন থেকে, নির্বাচনের দিন থেকে যেদিন প্রচারণা প্রচার শুরু হবে সেদিন থেকে একেবারে নির্বাচন যেদিন শেষ হচ্ছে সেদিন পর্যন্ত সেই আস্থাহীনতা কাজ করছে ইসির প্রতি। এটি কি আসলে মানে মেনে নেওয়া যায়? এখানে একটা পাবলিক পারসেপশন আছে যে সরকার যারাই থাকে ইসি যেন তাদের অনুগামী হয়। মানে ইসি তার নিরপেক্ষ অবস্থান কখনো কখনো যায়নি তা বলা যাবে না, কোনো কোনো ক্ষেত্রে, কিন্তু অনেক ক্ষেত্রেই দেখা গেছে যে ইসি অর্থাৎ নির্বাচন কমিশন তারা সরকারের অনুগামী হয়। এবং আমরা এও দেখেছি যে সরকার যা যা বলে যাচ্ছে তারপরের দিন ইলেকশন কমিশনের কর্মকর্তারা তাই বলছে, আবার নিজেরাও দলাদলি করছে, এবং ইসির নিজের ভিতরই সেখানে দলাদলি রয়েছে এবং ভিন্ন মত রয়েছে। তারা একটা মানে ঐক্যবদ্ধভাবে কোনো মত দিতে পারছে না। অর্থাৎ এই ত্রুটিপূর্ণ, হ্যাঁ ইসির ভিতর ভিন্ন মত থাকতে পারে, কিন্তু তারা সেটাকে টেবিলে সলভ করতে পারছে না, তারা সেটা পাবলিক করছে এবং পাবলিকলি তারা এটাকে নিয়ে আসছে। এর মানেটা কি? এর মানে গণতন্ত্র না। হ্যাঁ, পাবলিককে আনাটা অনেকের কাছে গণতন্ত্র মনে হতে পারে, কিন্তু এখানে ইসির মেকানিজমের দুর্বলতা রয়েছে, সেটারই একটা বই প্রকাশ। রাজনৈতিক সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন হতে পারে না। আজকেও যেটি জুলহাস আলম বলছিলেন যে বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দের কথার প্রেক্ষিতে তিনি বলছিলেন, আসলে আপনি কি মনে করেন কিনা আবু সাইদ খান, রাজনৈতিক নেতৃত্বের অধীনে সুষ্ঠু নির্বাচন হতে পারে না, এরকম হতে পারে এবং হওয়াটাই উচিত। পৃথিবীর সব জায়গায় তো রাজনৈতিক সরকারের অধীনে হয়। হ্যাঁ, কেয়ারটেকার গভর্নমেন্ট এটা একটা সাময়িক ব্যাপার হতে পারে, ব্যবস্থাপনা হতে পারে, কিন্তু রাজনৈতিক সরকারকেই তো, কিন্তু সেই জায়গা হতে হলে সেখানে প্রশাসন এই মেকানিজমটা অর্থাৎ নির্বাচন কমিশনের দক্ষতা বাড়ানো দরকার, তাকে নিরপেক্ষ অবস্থানে দরকার, এবং নির্বাচন চলাকালে গভর্নমেন্ট মেশিনারিজ তারা নির্বাচন কমিশনের অধীনস্থ হয়ে যায়, এইটা সরকারকে নিশ্চিত করতে হবে যে এখানে কোনো হস্তক্ষেপ হবে না। ধরুন আমি কথার কথা বলি যে সরকার এখানে নির্বাচন কমিশন এখানে সেনাবাহিনী চাইলো কিংবা এখানে অধিক পুলিশ চাইলো, কিন্তু সরকারি মেশিনারি সেটা সহযোগিতা করলো না, তখন তো আর এটা হবে না। অতএব নির্বাচন কমিশনকেও নিরপেক্ষ হওয়া দরকার এবং সরকারের সহযোগিতা দরকার, দুটোর সমন্বয়ে ভালো নির্বাচন হওয়া দরকার। এই ক্ষেত্রে নির্বাচনে অংশগ্রহণকারী রাজনৈতিক দলগুলো প্রার্থীদেরও দায়িত্ব আছে এবং সর্বোপরি তো জনগণের দায়িত্ব আছে। জনগণ যদি ইচ্ছে করে তো সেটাকে মোকাবেলা করতে পারে। আমরা 70 সালে তো পাকিস্তানি মেশিনারির বিরুদ্ধে জনগণের ঐক্যবদ্ধভাবে সেটাকে মোকাবেলা করেছে, তো সবাই পুলিশ ইত্যাদি তারা কোনো ভূমিকা রাখতে পারে নাই।
তো এইটা হলো এক ধরনের, সেটা হচ্ছে জনগণের মানে অংশগ্রহণ এবং জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ কিংবা চেতনাগত মান ও একটা ভালো নির্বাচন উপহার দিতে পারে, সেটা অনেক পরের ব্যাপার। কিন্তু আপাতত যে জিনিসটা জরুরি সেটা হচ্ছে নির্বাচন কমিশনকেই এক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। আর একটি বিষয় হয়তো বা একটু পুরনো হয়ে গেছে, তারপর আমি একটু জানতে চাই যে যেহেতু দলগুলো তাদের প্রার্থীদেরকে অনেক বিবেচনা করেই তাদেরকে মনোনয়ন দিয়েছে, যেটি প্রথম অবস্থায় জুলহাস আলম বলছিলেন যে দক্ষিণের যিনি মেয়র প্রার্থী রয়েছেন তিনি বয়সে নবীন, একেবারে একজন বিএনপি প্রার্থী, কিন্তু তাকে আসলে তার পিতার একজন সন্তান হিসেবেই আসলে বিএনপি মনোনয়ন দিয়েছে, অনেকটা এরকমই অনেকেই বলছেন। এই যে দলগুলোর এই ধরনের মনোবৃত্তি যে তার পিতা একজন সফল মেয়র ছিলেন বলেই হয়তো বা তার সন্তানও একজন সফল মেয়র হবেন, দক্ষিণের উদাহরণটি কি আমাদের কাছে যে গেল যে উদাহরণটি সেটি কি আমাদের কাছে দুটো ব্যাপারই হচ্ছে, দুটি হচ্ছে এই সে মানে রাজনৈতিক পরিবার থেকে আসা, এখানে তাপস সাহেব রাজনৈতিক পরিবার থেকে এসেছেন, হ্যাঁ, তারপরে তিনি দীর্ঘদিন ধরে রাজনীতি করেছেন। এরশাদ হোসেন সেইভাবে নবাগত, তার তুলনায় নবাগত। তো এই রাজনীতির বিষয়টা তো পারিবারিক বিবেচনা তো আমাদের দেশে রয়েছে, এটা আমাদের দেশের রাজনীতির একটা অংশ এবং সেই ক্ষেত্রে জনগণের সহানুভূতিও থাকে। দেখি আমরা যখন দেখি যে যখন বাবার অবর্তমানে সন্তান কিংবা সে স্বামীর অবর্তমানে স্ত্রী নির্বাচন করে জনগণের ভোট এবং সহানুভূতি ভোট পেয়েও যায়, এটা আমরা দেখেছি। এটা বাংলাদেশের পলিটিক্সের প্র্যাকটিস, এই প্র্যাকটিসের বাইরে আওয়ামী লীগ বিএনপি কেউ নয়। এটি কি দলের ভাবমূর্তি খুব বেশি উন্নত করে বা বাড়িয়ে দেয়? এখন হচ্ছে যে দলগুলোতে তো পরিবারতন্ত্র কাজ করছে, দলগুলো গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে দলগুলা সবসময় এইটি কাজ করছে না। কেন আমরা দেখি প্রতিটা জেলাতেই, এটা শুধু কেন্দ্রের ব্যাপার, প্রতিটা জেলাতেই সেখানে কতগুলো পরিবার তারা রাজনৈতিক পরিবার হিসেবে পরিচিত রয়েছে এবং তাদের পরিবারগুলো দলগুলোকে নিয়ন্ত্রণ করছে। এখানে গণতান্ত্রিক প্রক্রিয়ার ভিতর থেকে নিচ থেকে কিংবা এই পরিবারের বাইরে রাজনৈতিক কর্মী, নিবেদিত প্রাণ রাজনৈতিক কর্মীদের উঠে আসাটা এখানে খুব কঠিন ব্যাপার। যেভাবে আমরা যদি বলি যে এর আগে যেটা হয়েছে যে এই পরিবারতন্ত্রটা আগে ছিল না, হ্যাঁ ছিল, সেটাকে মোকাবেলা করে সেখানে নিচ থেকে তৃণমূল থেকে উঠে আসার সুযোগ ছিল বলেই বঙ্গবন্ধু মানে একেবারে গোপালগঞ্জের তৃণমূল থেকে উনি উঠে এসে জাতির পিতা এবং স্বাধীনতা সংগ্রামের নেতৃত্ব দেওয়ার সৌভাগ্য অর্জন করেছিলেন। এই যে উঠে আসার প্রক্রিয়াটা অর্থাৎ দলগুলোর মধ্যে এবং সেই বাস্তবতা আন্দোলনের মধ্য দিয়ে সেটা সম্ভব ছিল। এই সম্ভাবনার জায়গাটা আমার মনে হয় অনেক সংকুচিত হয়ে পড়েছে। রাজনীতিতে পরিবারতন্ত্র, জুলহাস আলম আপনি বলছেন। আমি শুধু পরিবারতন্ত্রের সাথে আত্মীয়তন্ত্রটাও একটু যোগ করতে চাই, কাছাকাছি টার্ম, কারণ এই দুটো আমাদের ডাইনেস্টিক পলিটিক্সের যে ইতিহাস বা আমাদের মতো দেশে, ভারতীয় উপমহাদেশে বিশেষ করে, এটা একটা বাস্তবতা। আপনি সব জায়গায় দেখেন, হ্যাঁ, শ্রীলঙ্কা দেখেন, ভারতে দেখেন, নেপালে দেখেন, বাংলাদেশে দেখেন, পাকিস্তানে দেখেন, তো তারা একটা রোল প্লে করে। এখন নরেন্দ্র মোদী এরকম যুগে যুগে হয়তো দু একজন এরকম বেরিয়ে আসে আমাদের এই কঠিন বাস্তবতার মধ্যে। তো বাংলাদেশের ক্ষেত্রে তাতে কোনো সমস্যা আমি দেখি না, কারণ আমাদের যে সোসাইটি বা যে জায়গায় স্ট্রাকচারটা দাঁড়িয়ে আছে সেখানে এই ক্যাওয়াসের মধ্যে ডিসিপ্লিন রাখার জন্য অনেক সময় হয়তো বা সেটা অটোমেটিক্যালি এক ধরনের চলে আসে। তো আমি যেটা মনে করি যে বিএনপির যে ক্যান্ডিডেট ইশরাক হোসেন বা তাবিথ আওয়াল, আমি মনে করি যে বিএনপির মধ্যে একটা সংশয় সবসময় ছিল, এখনও আছে, যে তারা যে কোনো কারণেই হোক তারা আসলে জিততে পারবে না। তো সেই জায়গা থেকে তাদের যেটা আমি বুঝি যে তাদের একটা গভীর ভাবনার জায়গা হয়ে থাকতে পারে, সেটা হচ্ছে যে আজ থেকে 5 বছর 10 বছর পরে নেতৃত্ব ঠিক করা। কারণ তারা আশা করে আছে যে এখন যদি না পারি যেন 5 বছর পরে পারি, না পারলে 10 বছর পরে পারি, এই জায়গা থেকে। আর ইশরাক হোসেনের ব্যাপারটি, সে ওয়েল এডুকেটেড, একটি টেলিভিশনের সাথে তিনি জড়িত, তো এসব চিন্তা করে, এবং সাদেক হোসেন খোকার যে ব্যক্তি ইমেজ, তার যে ওই এলাকায় যে তার যে গ্রহণযোগ্যতা ইত্যাদি কাজ করে থাকতে পারে। তো আর এদিকে তাবিথ আওয়াল, সেও তুলনামূলকভাবে তিনিও ইয়াং। তো সেই জায়গা থেকে আমার মনে হয় যে বিএনপির মাত্র এটা কাজ করেছে যে শুধু এই নির্বাচন না, এই নির্বাচনের মাধ্যমে তারা তাদের দলকে ধরে রাখা, তাদের দলকে ইয়াং জেনারেশনকে ইনভলভ করে রাখা এবং এক ধরনের দৃষ্টিভঙ্গি দেওয়া যে না এরা আছে। তো সেই জায়গা থেকে আমার মনে হয় বিএনপি সিদ্ধান্ত নিয়েছে তারা যে ঠিক জেতার জন্য, তারা জিততে পারলে তারা খুশি, যদি নাও জেতে আমি জানি না, জনগণ কি রায় দেবে, ভবিষ্যতের জায়গাটা তার পরিষ্কার। একটা বিরতি নিয়ে ফিরে আসে, একটা বিরতি নিয়ে ফিরছি, সংবাদ সম্প্রসারণের সঙ্গে থাকবো।
বিরতির পর স্বাগত আরেকবার। দেখছেন মেট্রো সিমেন্ট নিবেদিত সংবাদ সম্প্রসারণ। জুলহাস আলম আছেন, আবু সাইদ খান আছেন আমার সাথে। আমরা আলোচনায় যেতে চাই। এবারে যে বিষয়টি নিয়ে কথা বলতে চাই সেটি হলো আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের আজ প্রথম মৃত্যুবার্ষিকী, এবং আমরা জানি যে গত বছর আজকের এই দিনটিতে তিনি ব্যাংককের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আজ দলের যিনি প্রধান আছেন, দলীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন দেশের উন্নয়নে অব্যাহত রাখতে আওয়ামী লীগকে সুসংগঠিত রাখতে হবে, এবং অনেক চড়াই উতরাই আর অত্যাচার নির্যাতন করে আওয়ামী লীগ আজ এই পর্যায়ে পৌঁছেছে এবং দেশের সবচাইতে শক্তিশালী রাজনৈতিক সংগঠনে পরিণত হয়েছে। এ নিয়ে একটি যৌথ সভা হয়েছে আজকে দলের, এবং এই যৌথ সভাটিকে শেখ হাসিনা দলের সাবেক সাধারণ সম্পাদক প্রয়াত আশরাফুল ইসলামকে উৎসর্গ করেছেন, অর্থাৎ একটি সম্মান তাকে জানিয়েছেন। দলের প্রয়াত এই সাধারণ সম্পাদককে এ ধরনের সম্মান জানানোর সাথে সাথে তিনি দলীয় যারা নেতাকর্মী রয়েছে তাদেরকে এক ধরনের বার্তা দেওয়ারও চেষ্টা করেছেন। নিশ্চয়ই সেই বার্তাটিকে আপনারা ধরতে পেরেছেন কিনা? অবশ্যই, কারণ সৈয়দ আশরাফুল ইসলাম এমন একজন ব্যক্তি, আমরা জানি, আমি তাকে বলবো যে উনি 52 সন্তান, কারণ ওনার 1952 সালে জন্ম, ভাষা আন্দোলনের বছর। তো আমি মনে করি যে সৈয়দ আশরাফুল ইসলাম যে ধরনের রাজনীতিবিদ, তার যে ব্যক্তি জীবন, তার যে চিন্তাভাবনা, তার যে দল দেশ নিয়ে তার যে চিন্তাভাবনা, সেটির আসলে কোনো তুলনা হয় না। এবং আমাদের এই সময়ে রাজনীতির নিয়ে মানুষের নানা রকম কথা, নানা রকম সন্দেহ, নানা রকম অবিশ্বাস, আস্থাহীনতা আছে। তো সেই জায়গা থেকে আমার মনে হয় যে সৈয়দ আশরাফুল একজন সিম্বলিক অর্থেই বা সরাসরি বাস্তব অর্থেই তিনি একজন সৎ, একজন একজন রাজনীতিবিদ। এবং তার যে বিশেষ করে বাংলাদেশ আওয়ামী লীগের কথা যদি বলা হয়, যে ক্রান্তিকালে তিনি এটার হাল ধরেছেন, যে ক্রান্তিকালে তিনি নেতৃত্বটাকে সবাইকে আগলে রেখেছিলেন, বিশেষ করে গত মিলিটারি ব্যাকড যে শাসন এসছিল 2007-এ। তো সেই সময়টায় তার যে ভূমিকা, সেটি তো মানে রাজনীতির ইতিহাসে বাংলাদেশে, বিশেষ করে বাংলাদেশ আওয়ামী লীগের যে এত বড় একটি সংগঠন, যে দলটি 1971 সনে রাজনৈতিক নেতৃত্ব দিয়েছে, সেই সংগঠনের এরকম একটি ক্রান্তিকালে তিনি যে দক্ষতার সঙ্গে এবং বিনয়ের সঙ্গে, কোনো ধরনের অধ্যত্ব না দেখিয়ে, কোনো ধরনের উচ্চবাচ্য না করে এত চমৎকারভাবে তিনি আগলে রেখেছিলেন, যার মাধ্যমে বাংলাদেশ আওয়ামী লীগ আজকে, যেটি মাননীয় প্রধানমন্ত্রী বলছেন যে একটি শক্তিশালী, সবচেয়ে শক্তিশালী সংগঠনে পরিণত হয়েছেন বলে উনি মনে করেন। তো আমি মনে করি যে সৈয়দ আশরাফুল ইসলামের মতো একজন রাজনীতিবিদকে, তিনি একজন যোগ্য বাবার সন্তান, তার ব্যক্তি জীবন, তার পারিবারিক জীবন, এটা ভাবা যায় না। আমরা যারা মোটামুটি কাছ থেকে তার সম্পর্কে ধারণা আছে, তার যে বিনয়, তার যে এই ব্যক্তি হিসেবে, তো তিনি তাকে যে সম্মানটি আজকে দিয়েছেন, এটি প্রতীকী অর্থে যে বার্তাটি তিনি দিতে চেয়েছেন। কারণ প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত বিভিন্ন সময়ে বিভিন্নভাবে নানা রকম বার্তা দেওয়ার চেষ্টা করছেন, বিশেষ করে তার দলকে, জাতিকে বা জনগণকে সেটি তো আছে, কিন্তু দলকে। কারণ আমি মনে করি যে এটি অত্যন্ত প্রজ্ঞাবান একজন রাজনীতিবিদের একটা এটি পরিচয় বহন করে। কারণ নিজের দল, নিজের ঘর যদি সামলানো না যায়, প্রধানমন্ত্রীও এই কথাটি বোধহয় বলেছিলেন যে নিজের ঘর গোছানোর কথা। এবং আমি মনে করি যে আজকে অত্যাচার, নির্যাতন আওয়ামী লীগের চেয়ে বেশি আমি জানি না যে, এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি নিজেও অন্তত পক্ষে 19 বার তাকে আক্রমণ করার চেষ্টা হয়েছে। 21 আগস্টের গ্রেনেড হামলা থেকে তিনি বেঁচে এসেছেন। এই যে তার উপর যে যে চ্যালেঞ্জ তিনি নিয়ে আজকে এই জায়গায় এসেছেন, সেই সব কিছুর সাথে সৈয়দ আশরাফুল ইসলামের যে রাজনৈতিক যে সংগ্রাম, তিনি লন্ডনে চলে গিয়েছিলেন 1975 সালের পরে, পরবর্তীতে 1996 সালে এসেছেন, খুব সম্ভবত 4 বার তিনি এমপি হয়েছেন, বড় বড় দায়িত্বে ছিলেন, স্থানীয় সরকার মন্ত্রণালয়, সর্বশেষ জনপ্রশাসন মন্ত্রণালয়, এবং তার যে এই সব কিছু মিলে আমি মনে করি যথার্থভাবেই এই যে সম্মানটুকু তাকে দেয়া হলো, যে আজকে নতুন কাউন্সিলের পরে প্রথম সভাটি তাকে উৎসর্গ করা, এটা একটি দলের জন্য। আওয়ামী লীগকে মনে রাখতে হবে যে আওয়ামী লীগ কি দল, আওয়ামী লীগের এই দেশের প্রতি কি টান থাকা উচিত, এই দেশের মানুষের মধ্যে তার কি অবস্থান, এটি তাকে মনে রাখতে হবে। এবং আমরা ভবিষ্যতে আওয়ামী লীগের কাছ থেকে সে ধরনের ভূমিকা আশা করি, এবং সেটি আমি মনে করি যে নির্বাচন, রাজনীতি, ভবিষ্যৎ বাংলাদেশের ভাগ্যের সাথে আওয়ামী লীগের রাজনীতি ওতপ্রোতভাবে জড়িত।
আবু সাইদ খান যেটি বলছিলেন জুলহাস আলম, যে আসলে সব কিছু মিলিয়ে একজন সৈয়দ আশরাফুল ইসলাম এবং আওয়ামী লীগের ঠিক বর্তমান অবস্থান বা বর্তমান দলের বর্তমান অবস্থা যা চলছে এবং প্রধানমন্ত্রীর চলমান শুদ্ধি অভিযান এবং একজন সৈয়দ আশরাফুল ইসলাম, এই বিষয়গুলোর মধ্যে আমরা কোনো যোগসূত্র পাই কিনা? আমিও একমত যে সৈয়দ আশরাফ একজন সৎ নিবেদিত প্রাণ রাজনীতিক ছিলেন এবং রাজনীতির নামে যখন বিভিন্ন ধরনের অপকর্ম হচ্ছে, রাজনীতি যখন অনেকের কাছে ব্যবসায় পরিণত হয়েছে, রাজনীতির মধ্য দিয়ে পুঁজি ঘটছে, কারি কারি টাকার মালিক হওয়ার চেষ্টা করছে, ঠিক সেই সময় সৈয়দ আশরাফ উজানে থেকেছেন এবং তিনি তার আদর্শের ঝান্ডা তুলে ধরেছিলেন। এই যে ব্যাপারটা, এটা একটা দৃষ্টান্ত। আমার মনে হয় যখন আওয়ামী লীগের পক্ষ থেকে শুদ্ধি অভিযানের কথা বলা হয় তখন সৈয়দ আশরাফ এর নামটা এসেই যায় এবং তাকে অনুসরণ করাটা সর্বস্তরের নেতাকর্মীরা অনুসরণ করবেন এবং সুবিধাবাদীদেরকে পরিহার করবেন, এটি আমরা আশা করি। আর একটা হচ্ছে যে হ্যাঁ, আওয়ামী লীগ অনেক ঝড় ঝঞ্ঝার মধ্য দিয়ে একটা শক্তিশালী দলে পরিণত হয়েছে, কোনো সন্দেহ নেই। কিন্তু ঘটনা হয় কি, যে দল যখন দীর্ঘদিন ক্ষমতায় থাকে তখন দেখা যায় দল যেন সরকারের অধীন হয়ে যায়। রাজনীতিতে একটা দল সরকার চালাবে না সরকার দল চালাবে, কিন্তু আমাদের এখানে উল্টো ব্যাপারটা হয়ে যায়। তো এখান থেকে আমার মনে হয় এই জন্য দলকে আরও শক্তিশালী এবং আদর্শ একটা ভিতের উপর দাঁড় করানোটা খুবই গুরুত্বপূর্ণ। আর একটা হচ্ছে রাজনীতিতে যেমনই করে শক্তিশালী মানে ক্ষমতাসীন দলকে শক্তিশালী হওয়া দরকার, আবার শক্তিশালী বিরোধী দলও দরকার। রাজনীতি এই ভারসাম্যটা দরকার। কেবলমাত্র দল যদি শক্তিশালী হয় তখন জবাবদিহিতা স্বচ্ছতার ক্ষেত্রে কিছু সমস্যা তৈরি হয়। এই জন্য সরকারি দলকে অবশ্যই ক্ষমতাসীন শক্তিশালী হতে হবে, সুদৃঢ় ভিত্তির পর দাঁড়াতে হবে, তাকে আদর্শিক জায়গায় তার আদর্শিক অবস্থান গ্রহণ করতে হবে, সঙ্গে সঙ্গে বিরোধী দলটাও দরকার। এবং এখানে সরকারের বাইরে পার্লামেন্টে এবং পার্লামেন্টের বাইরে সংসদে এবং সংসদের বাইরেও এখানে ভয়েস থাকতে হবে, বিরোধী দলের ভয়েস থাকতে হবে। এবং সরকার সব ক্ষেত্রেই যে কিছু ভুল ত্রুটি তো হয়, সব সরকারের হয়, এবং কোনো সরকার ভুল ত্রুটির ঊর্ধ্বে কিংবা কোনো মন্ত্রী ভুল ত্রুটির ঊর্ধ্বে এমন তো না। তো সেইগুলোকে চোখে আঙ্গুল দিয়ে দেখানোর জন্য বিরোধী দল দরকার এবং সেখানে একটা গণতান্ত্রিক আবহাওয়া এবং পরিবেশটা খুবই গুরুত্বপূর্ণ এবং এই রাজনৈতিক পরিবেশটা ফিরিয়ে আনার দরকার। এই জন্য আমরা উন্নয়ন মানে কেবলমাত্র অর্থনৈতিক উন্নয়ন নয়, উন্নয়ন মানে খুব কেবলমাত্র মেগা প্রজেক্ট কিংবা এগুলো নয়, উন্নয়ন মানে রাজনীতিরও উন্নয়ন, উন্নয়ন মানে নৈতিকতার উন্নয়ন, উন্নয়ন মানে হচ্ছে সংস্কৃতিরও উন্নয়ন, শিক্ষার উন্নয়ন, একটা সামগ্রিক এবং সমন্বিত উন্নয়নটা আজকে জরুরি। আমরা যে চ্যালেঞ্জ মোকাবেলা করছি এবং সামনের দিকে এই প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে হলে এবং উন্নয়নশীল দেশ থেকে আমরা স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে পা রেখেছি এবং সেখান থেকে উন্নয়নশীল দেশ থেকে উন্নত দেশে পৌঁছতে হলে আমাদেরকে এই সামগ্রিক অর্থাৎ শিক্ষার ক্ষেত্রে, সংস্কৃতির ক্ষেত্রে, আমাদের নৈতিকতার ক্ষেত্রেও আমাদেরকে উন্নত হতে হবে এবং গণতান্ত্রিক আবহাওয়াটাও রক্ষা করতে হবে। আরেকটা বিরতি নিয়ে ফিরি, আরেকটা বিরতি নিয়ে পত্রিকার অনলাইনগুলো কি ধরনের খবর দিচ্ছে দেখে নিব, সঙ্গে থাকুন। বিরতির পর স্বাগত আরেকবার, দেখছেন মেট্রো সিমেন্ট নিবেদিত সংবাদ সম্প্রসারণ। আমাদের সাথে আবু সাইদ খান আছেন জুলহাস আলম। আমরা দেখে নিতে চাই পত্রিকার অনলাইনগুলো ঠিক এই মুহূর্তে কী ধরনের খবর দিচ্ছে। শুরুতেই আছে bdnews24.com আমাদের সাথে। প্রথম খবরটি হচ্ছে, এক মাসেও মেলেনি উত্তর। ঢাকার সিদ্ধেশ্বরীতে স্ট্যামফোর্ড ইউনিভার্সিটির ছাত্রী রুবাইয়াত শারমিন রুম্পার মৃত্যুর ঘটনাটিকে কেন্দ্র করে এই কথা বলা হচ্ছে যে তার ঘটনায় আশপাশের ভবন থেকে উদ্ধার করা ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে খুব বেশি এগোতে পারেনি পুলিশ। এছাড়া রয়েছে ছুটির দিনের বাণিজ্য মেলায় বৃষ্টির বাগড়া। কাউন্সিলর প্রার্থীদের সুরক্ষায় রিটার্নিং কর্মকর্তার কাছে ইশরাক, যেটি নিয়ে আমরা আজকে কথা বলেছি। সুসংগঠিত দল সরকারের বিরাট শক্তি, শেখ হাসিনা বলছেন, সব লোক দেখানো, মওদুদ আহমদ বলেছেন এরকম একটি কথা। দক্ষিণে টিম লিডার আমু, উত্তরে তোফায়েল। ডিসিটি নির্বাচনকে কেন্দ্র করেই এ ধরনের একটি কমিটি করা হয়েছে এবং দক্ষিণে টিম লিডার হচ্ছেন আমির হোসেন আমু, উত্তরে তোফায়েল আহমেদ। শীতের বৃষ্টিতে স্থবির জনজীবন, নওয়াপাড়ায় থামবে আন্তনগর রূপসা এক্সপ্রেস। বিয়ের প্রলোভনে ধর্ষণের মামলায় এসআই কারাগারে। বুড়িগঙ্গায় নৌযান ডুবে ঘুমন্ত 4 শ্রমিকের মৃত্যু। একটি আন্তর্জাতিক খবর রয়েছে, কতখানি বাংলাদেশে প্রভাব পড়বে এটি আপনারা বলতে পারবেন নিশ্চয়ই। সোলেমানিকে হত্যা উত্তেজনা বাড়াবে রাশিয়া বলছে। আবু সাইদ খান, আপনি কিছু বলতে চান? উত্তেজনা তো বাড়াবে এবং ওখানে এক ধরনের যেটা বাংলাদেশের জন্য যেটা প্রভাব পড়তে পারে সেটা হচ্ছে তেলের দাম বেড়ে যাবে এবং স্বাভাবিকভাবে অলরেডি তেলের দাম কিছুটা বেড়ে গেছে। তো এইটা একটা ঘটনা। আর একটা হচ্ছে যে হ্যাঁ, এটা দিয়ে পাল্টা হামলা হবে বলে আমার মনে হয় না, কিন্তু মধ্যপ্রাচ্যের যে উত্তেজনা এবং সংঘর্ষগুলো এগুলো
বাড়তে থাকবে। তবে এই ঘটনার পিছনে আমার মনে হয় যে মানে ইমপিচমেন্টের ধাক্কায় আক্রান্ত ট্রাম্প তার দৃষ্টিকে ফেরানোর জন্য এই ঘটনাটা, এটা একটা টার্গেট কিলিং, এবং এই ধরনের ঘটনা এটা বিশ্বের সন্ত্রাসবাদকেই উস্কে দেবে, এবং এই ধরনের ঘটনা পৃথিবীতে এই পাওয়ারগুলার এই ধরনের খেলা থেকে নিবৃত্ত থাকা উচিত বলে আমরা মনে করি। অবশ্যই। পরের পত্রিকাটি আমরা একটু দেখে নিতে চাই। বাংলা ট্রিবিউন আছে আমাদের সাথে। কথা কাজে মিল নেই, বেড়েছে সীমান্ত হত্যা, এরকম একটি খবর করেছে বাংলা ট্রিবিউন। প্রথম খবরটি, অগ্নি নির্বাপন ব্যবস্থা থাকার পরও ঝুঁকিতে শাহজালাল বিমানবন্দর, বঙ্গবন্ধু সম্পর্কে বানিয়ে বলার দরকার নেই, সত্যটা বললেই হয়। মুজিব বর্ষ উপলক্ষে আফসান চৌধুরীর সাক্ষাৎকার, এটি একটি খবর করেছে। নতুন বছরে নিত্যপণ্যের দাম বাড়তে পারে, এটি তো একটা আশঙ্কার কথা। জুলহাস আলম, এরকম খবর কি আমরা আসলে আশা করি কিনা? আমি জানি না আসলে কি কারণে এটা বলা হয়েছে, তবে আমার ধারণা যে জ্বালানি তেলের দাম বাড়ার সাথে এটা সম্পর্কিত। সেক্ষেত্রে তো পরিবহন খরচ বাড়লে স্বাভাবিক দাম বাড়ে, আর আমাদের দেশে এই দাম বাড়ার প্রবণতাটা তো আছেই, এবং আমরা বিভিন্ন ক্ষেত্রে রেগুলেটরি অথরিটি থেকে সেটা ব্যর্থ হই। সো এই সংখ্যাটি থাকতেই পারে, এবং আশা করি যে কোনো প্রাকৃতিক দুর্যোগ আমাদের আসবে না। যদি না আসে তাহলে হয়তো বা সরকার যদি পর্যাপ্ত ব্যবস্থা নেয়, প্রিকশন নেয়, তাহলে আমার কাছে মনে হয় যে সেটি নিয়ন্ত্রণে রাখা সম্ভব। কারণ বাংলাদেশে দাম বাড়ার ক্ষেত্রে নিত্যপণ্যের প্রয়োজনে এটা কিন্তু কৃষকরা বাড়ায় না, এটা একটা মধ্যস্বত্বভোগী বা একটা সিন্ডিকেট, একটা চক্র থাকে যারা এটা বাড়ে। আমরা সম্প্রতি দেখেছি পেঁয়াজ যদি সংকট ছিল, কিন্তু তারপরে সংকটকে মোকাবেলা করার জন্য যে ধরনের প্রস্তুতি আমাদের দ্রুত নেওয়ার উচিত ছিল সেটা চেষ্টা করা হয়েছে, কিন্তু আমরা যদি বুঝতে পারি যে অসৎ ব্যবসায়ীরা সেটিকে করতে দেয়নি। এবং পাশাপাশি সামনে রমজান আসছে, যদিও বাণিজ্যমন্ত্রী বলেছেন যে এগুলো নিয়ন্ত্রণে থাকবে। তবে আমি জানি না যে তেলের দাম বাড়লে ডেফিনেটলি আমাদের বাড়ার একটা সম্ভাবনা থাকে, এটা খুবই স্বাভাবিক। আর যদি দেশে বন্য কিছু না হয় সামনে, তাহলে হয়তো এই বছরের আমি জানি না, কারণ বাংলাদেশে বন্যা হওয়াটা রমজানের বাড়াতে একটা আছে, এটা কেন অর্থনৈতিক নিয়মিত আমাদের সবসময় বাড়ে না, কৃত্রিম ভাবে বাড়ানো হয়। তো এই ব্যাপারটা আছে, রমজানের সামনে, ঈদের সামনে তো বাড়ানোর একটা মৌসুম আছে আর কি, এবং এখানে একটা সিন্ডিকেট কাজ করবে। এটাকে কতটুকু সিন্ডিকেটের কথা বলি আমরা ঠিক, আবু সাইদ খান, এই সিন্ডিকেটটা আমরা ধরতে গিয়েও ধরতে পারি না। এটা আসলে কি আমাদেরকে ব্যর্থতা যেটা বলছিলেন জুলহাস আলম, নাকি আমাদের সদিচ্ছার অভাব? কোনটা ধরার হচ্ছে কি, ওই মাছ ধরার ক্ষেত্রে ছাই দিয়ে ধরতে হয়, আমরা ছাই দিয়ে ধরি না, আমরা এমনি হাত ধরি, মানে পিছলে যাওয়ার সুযোগটা রাখি আমরা। ব্রিটিশ কোম্পানিকে গ্যাস অনুসন্ধানের দায়িত্ব দিয়েছে সরকার, নির্বাচন থেকে সরে দাঁড়াতে চাপ প্রয়োগ করা হচ্ছে, ইশরাক বলছেন। ছাত্রলীগের ৭২তম প্রতিষ্ঠা বার্ষিকী কাল, ইরানি জেনারেল নিহতের পর তেলের মূল্য বাড়ল ৪%। পরের পত্রিকাটি একটু দেখে নিতে চাই। সমকাল আছে আমাদের সাথে। বুড়িগঙ্গায় বাল্কহেড ডুবে ৪ শ্রমিকের মৃত্যু, সিটি কর্পোরেশন নির্বাচন লোক দেখানো, মওদুদ আহমদ বলছেন, তারপরও তারা সেখানে অংশগ্রহণ করছেন। চাপ সৃষ্টি করে লাভ নেই, মাঠে থাকবো, ইশরাক হোসেন বলছেন। আওয়ামী লীগই পারে দেশকে এগিয়ে নিতে, প্রধানমন্ত্রীর বক্তব্য। রাজনীতিতে পারফেক্ট ম্যান ছিলেন সৈয়দ আশরাফ, ওবায়দুল কাদের বলছেন। পরের পত্রিকাটি আমরা দেখতে চাই। প্রথম আলো আছে আমাদের সাথে। ধর্ষণের মামলায় মিরপুর থানার এসআই কারাগারে, কাশেম সুলাইমানের বিকল্প পাওয়া ইরানের জন্য কঠিন হবে। নুরুলদের ওপর হামলা, আরও 1 সপ্তাহ সময় চায় তদন্ত কমিটি। এছাড়া রয়েছে রোদ বৃষ্টির লুকোচুরি, আসছে হিহি শীত, মানে আরও শীতের একটি খবর দিয়ে এটি শেষ করতে হলো যে আজকে সারাদিন যেহেতু বৃষ্টি ছিল এবং আসছে আরও একটি প্রবল শৈত্যপ্রবাহ, এরকমই বলা হচ্ছে। এবার আর মৃদু বলছে না, আবহাওয়া অফিস থেকে বলা হচ্ছে যে এবারে শৈত্যপ্রবাহটি বেশ বড়সড় আকারে হতে যাচ্ছে, এবং এর প্রয়োজনীয় প্রস্তুতি নিয়েছে প্রশাসনের পক্ষ থেকেও বলা হচ্ছে। জানি না কতটুকু আসলে পর্যাপ্ত হয় শেষ পর্যন্ত, একটু ছোট ছোট করে বলবেন কিছু? যে শীতের ব্যাপারটা হচ্ছে যে এই শৈত্যপ্রবাহ ইত্যাদিতে তো শহরের মানুষ যেভাবেই হোক কষ্ট হয়, দুর্ভোগ হয়, মোকাবেলা করতে পারে, কিন্তু আমরা সেই পঞ্চগড় সহ যে গ্রামীণ পর্যায়ের, সেখানে হচ্ছে ব্যাপারটা, সেখানে আমরা দেখি যে যতটা বলা হয় বাস্তবে সেটা হয় না, এবং সেখানে মানুষের কষ্ট, এবং বুড়া এবং শিশু, বৃদ্ধ এবং শিশুরা মারাত্মকভাবে আক্রান্ত হয় এবং মারা যাওয়ার খবরও আসে। তো এইগুলো আমার মনে হয় এই সব জায়গায় সতর্ক হওয়াটা দরকার। অবশ্যই সতর্কতা প্রয়োজন। জুলহাস আলম, গ্রামীণ পর্যায়ে অনেক সংগঠন আছে ছোট ছোট, এদের সক্ষমতা, এরা যেন ভলান্টারি সার্ভিস দিতে পারে, সেই সক্ষমতা বাড়ানোর ক্ষেত্রে আমার মনে হয় যে সরকারিভাবে উদ্যোগ নেওয়া উচিত এই ধরনের
এটাকেও আমি একটা দুর্যোগই বলবো, কারণ গ্রামের মানুষ শত শত বাচ্চা, বৃদ্ধ বৃদ্ধা, তারা যে কষ্টটা পায়, কেন পায়? তাদের অর্থনৈতিক সেই সক্ষমতা নেই, এই কারণে পায়। তো সেই জিনিসটা মাথায় রেখে আমার মনে হয় যে এটিকে আরো সিরিয়াসলি নেওয়া উচিত। অবশ্যই। জুলহাস আলম, আবু সাইদ খান, ধন্যবাদ আপনাদের দুজনকে আমাদের সাথে থাকার জন্য। আর এই ছিল আজকের সংবাদ সম্প্রসারণে। ধন্যবাদ আপনাদের।